মনিকা, বলো। চলো না কোথাও বেরিয়ে আসি। কোথায় যেতে চাও? কোনো চাইনিজে। কবে? আজকে আসো না। দেখা করতে যাবে নাকি? ভাবছি, কিন্তু কোথায় উঠেছে জানি না। বোকা, তুমি টিভি স্টেশনে ফোন করবে। ওরা অবশ্য তোমাকে ওর ঠিকানা দিতে চাইবে না। তুমি বলবে তুমি ওর আত্মীয়, আর বলবে কলকাতা থেকে ওর একটা মেসেজ তোমার কাছে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, এ সপ্তাহের অন্তরঙ্গ সংলাপ বিভাগে আমাদের অতিথি হয়ে এসেছেন কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী রায়চৌধুরী। তিনি সেন্টু চৌধুরীর নির্মীয়মান সুখের পায়রা চলচ্চিত্রে অভিনয় করার জন্য গত সপ্তাহে ঢাকায় এসেছেন। আমাদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন তার তারকা জীবনের নানা কাহিনী। আপনারা দেখুন আপনাদের প্রিয় অনুষ্ঠান অন্তরঙ্গ সংলাপ। আমি ব্যক্তিগতভাবে মনে করি দুই ইন্ডাস্ট্রির নির্মাতাদের যৌথ উদ্যোগী এই সমস্যার সমাধান হতে পারে অনেকটা। আর আমার মনে হয় যে খুব শীঘ্রই দুই ইন্ডাস্ট্রির নির্মাতাদের এই ব্যাপারে আলোচনায় বসা উচিত। এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিলেন, আপনাকে ধন্যবাদ মৌসুমী। আপনাকে অনেক ধন্যবাদ। দেখলাম তোমার ছোটবেলার প্রেমিকাকে। মহিলা এখনো দারুণ দেখতে। হ্যাঁ, এখনো নজর কাড়ে, তোমারই মতো। কি কি বললে? বললাম, সময়ের নখ রমার অ্যাট্রাকশনে কোনো আঁচড় বসাতে পারেনি। আর তুমিও আগের চাইতে অনেক সুন্দর হয়েছো। এই মুহূর্তে কার কথা তোমার বেশি মনে পড়ছে? দিলে তো ঠেকিয়ে, কঠিন অঙ্ক। এই অঙ্ক মিলানোর ক্যালকুলেটর আমার কাছে নেই। আমি যে তোমার ঘরে গেলাম, তোমার ভালো লাগছিল? মনে হচ্ছিল তুমি ইসলামপুরে তোমার ভাইয়ের বাড়ি থেকে অনেকদিন নায়র কাটিয়ে এলে, সেই আগের মতো। আমি কিন্তু গিয়েছিলাম তোমার সাথে কোমর বেঁধে ঝগড়া করতে, পারলাম না, মনেই ছিল না। কোয়াইট ন্যাচারাল। বাট হোয়াই আফজাল? আফজাল, কেন পারলাম না ঝগড়া করতে? ইটস বিকজ অফ টাইম, সুইটহার্ট। বিকজ অফ টাইম? ইয়েস, বিকজ অফ টাইম। আসলেই আমরা কখন যে হাঁটতে হাঁটতে এত দূর চলে এলাম, অনেক অনেক দূর। আমাদের পেছনে ফেরার পথ নেই। পেছনে তাকালে শুধু ধুধু। আমাদের পথ ঢেকে গেছে স্মৃতির
ঝরা পাতায় আমাদের পদচিহ্ন মুছে গেছে চোখের জলে। আমরা আর কখনোই ফিরে যেতে পারবো না সেই চেনাশোনা গ্রামে, লোকালয়ে। মেঘের ক্যাসেলে ভেসে কখনো ঘোরের বসে। যখন জানতে চাও আমরা কত দূর এসেছি, আমি নিরুত্তর থাকি, কেননা বহু দূর এসেছি জানি, কিন্তু কত দূর, কোথায় জানি না। তুমিও না, আমিও না। দিলারা, এতক্ষণ যে কথা বললে, তোমার মানুষটা রাগ করবে না? সে নেই, এটা তো ওর পার্ট টাইম ঘর। ছাড়ি দিলারা, সকালে অফিস আছে। গুড নাইট। কি ব্যাপার, মুড অফ করে বসে আছো যে? যা বলতে এসেছো বলে ফেলো। বলার মতো তেমন কিছুই নেই, শুধু জানতে এসেছিলাম তুমি রোজ রোজ এত সেজে গুজে যাও কোথায়? তোমাকে তো বলেছি দূতাবাসে যাই। দূতাবাসের গাড়ি এসে তোমাকে নিয়ে যায় ঠিকই, কিন্তু তুমি যাও অন্য কোথাও, দূতাবাসে নয়। জানতে পারোনি কোথায় যাই? দেখো, কারো গতিবিধি পাহারা দেবার মতো রুচি আমার নেই। আমি সেদিন তোমার অফিসে ফোন করেছিলাম জরুরি একটা কথা বলার জন্য। তোমার অফিস থেকে ওরা বলল তুমি অফিসে নেই। ওরা আরো বলল ম্যাডাম ইদানিং কালে রাতে কখনো অফিসে ফিরে না। তোমার বোধহয় জানা নেই, আমাদের দূতাবাসের আরেকটা অফিস আছে। খুব আছে, এবং সেটা তোমার কাউন্সিলর হপকনের বাড়ির পাশেই। বাহ, এই তো তোমার স্পাইন চ্যানেল ঠিক কাজ করছে। তুমি সন্ধ্যার পর রোজ রোজ বাইরে যাও, সেটা আমি পছন্দ করি না। জানা থাকে। তোমার চলাফেরাও আমার কাছে আপত্তিজনক ঠেকছে ইদানিং। তার মানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আমার নেই? এইভাবে রোজ রোজ সন্ধ্যার পর হপকর্নের সঙ্গে দেখা করা ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে। আর তুমি যে রোজ রোজ তোমার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছ। বারে আমি যাচ্ছি আমার বিবাহিত স্ত্রীর কাছে, হ্যাঁ, আর তুমি তুমি যাচ্ছ একটা পর পুরুষের কাছে গোপনে। ক্ষতি কি? আশরাফ তিনও তো আমার কাছে পরপুরুষ। তার কাছে থাকতে পারলে হপকর্নের কাছে কেন যেতে পারবো না? কি বললে? আশরাফ দিন আর হপকর্ন তোমার কাছে একই স্থান? উফ, আমি আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে আমার একটা হৃদয়ের সম্পর্ক। হৃদয়ের? বলো ফুর্তির, বলো স্বার্থের। সে তো আমার হপকর্নের সাথেও রয়েছে। কি বললে তুমি? শোনো দিন, স্বামীকে ত্যাগ করে সম্পর্কের গৌরব আমার আসে না। নিজেকে খুব বাজে একটা মেয়ে বলে মনে হয়। তাই বলে আমি কখনো সুইসাইড করার ইচ্ছেও রাখি না। আমি শুধু চাই পরিষ্কার একটা ক্যারিয়ার করতে। হপকর্ন আমাকে ইন্টারন্যাশনাল এজেন্সিতে পার্ট টাইম জব দিয়েছে। সেখানে প্রতি সন্ধ্যাবেলায় কম্পিউটার শিখতে চাই। আগামী মাসেই আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে।
দিন 25,000 টাকার পে স্কেলে আমার আমার ফুল টাইম জব হয়ে যাবে। এটা আমার জন্য কত বড় একটা অপরচুনিটি, সেটা কি তুমি বুঝতে পারছো দিন? তুমি আমাকে যা ইচ্ছে তাই ভাবতে পারো, বাট হপকনকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। আসলে তুমি তুমি প্রচন্ড লোভী। আমি জীবনে বহু খারাপ মেয়ে মানুষ দেখেছি, তোমার মতো এতটা খারাপ মানুষ দেখিনি। খারাপ যে হবে তার তো ভালো রকমই খারাপ হওয়া দরকার। আর ক্যারিয়ারিস্ট সে তো তুমি। তুমি যদি ভালো হও তাহলে আমি ভালো হব না কেন? তুমি তুমি আমার সঙ্গে বাঝাবাজি করে তোমার ক্যারিয়ার এস্টাবলিশ করতে চাও? তুমি জানো আমি কে? আমি ইচ্ছে করলে তোমাকে ধ্বংস করে দিতে পারি। প্লিজ প্লিজ, তোমার দৌড় আমার খুব ভালো মতো জানা আছে। তোমার সেই সাহস নেই যে তুমি আমাকে খুন করবে। কিন্তু তুমি কি জানো তোমার স্ত্রী বা তোমার বসের কাছে যে যদি আমি কমপ্লেইন করি হোয়াট ইউ হ্যাভ ডান, তাহলে তোমার কি হবে? তুমি তুমি কি সত্যি সত্যি আমার স্ত্রী এবং বসের কাছে যাবে নাকি? না দিন, আমি অতটা বেইমান নই। তুমি আমাকে একটা চাকরি জুটিয়ে দিয়েছো, যে চাকরিটা খুব ভালো একটা চাকরি, সেই সাথে একটা ওয়েল ফার্নিশড বাড়িতে আমাকে কয়েক মাস থাকতে দিয়েছো। তোমার এত বড় সর্বনাশ আমি করব না। হপকর্ন আমাকে একটা জায়গায় লজিং থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমি আগামী সপ্তাহে হয়তো সেখানে শিফট করব। হাসছো কেন? না মানে একটা মজার গল্প মনে পড়ে গেল। মৌসুমীকে কি খুঁজলেই পাওয়া যায়? জি মশাই, 7-8 বছর ধরে ওর পেছনে দৌড়ঝাঁপ করছি, কিন্তু পাচ্ছি না। বহুত খেলুড়ে মাল। আপনি ইচ্ছে করলে আকাশের চাঁদটাকেও হাতের মুঠোর মধ্যে পেয়ে যাবেন, কিন্তু মৌসুমীকে পাবেন না। বড় কঠিন জিনিস। দাদা, মৌসুমী ম্যাডাম ওনাদের আসতে বলেছেন, ওনাদের নাম ঠিকানা লিখে রাখবো? হ্যাঁ, লিখে রাখ। কিন্তু আসতে বলেছিলেন কেন? আমরা ছোটবেলায় পাশাপাশি বাড়িতে থাকতাম। রমা আমার খুব ভালো বন্ধু। ও ও ও ও তো বহুদিন আগের কথা। ওই ওরা যখন টাঙ্গাইল না ময়মনসিংহ থাকতো, তাই না? জি। তা এখন ওর সঙ্গে আপনাদের কি প্রয়োজন? এমনি দেখা করা। উনি আমাদের আসতে বলেছিলেন। হাসালের মশাই, ফিল্মের নায়িকারা প্রয়োজন ছাড়া কাউকে আসতে বলে আমার জানা নেই। আপনাদের কারোর নাম পিন্টু? জি, আমি পিন্টু। উনি আমার কলিগ। সকালে আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। জি দেখুন, একটা সমস্যা হয়ে গেছে। মৌসুমীকে বলা হয়েছিল আজ ইভিনিং শিফটেও শুটিং থাকবে না, কিন্তু হিরোর শিডিউল নিয়ে কমপ্লিকেন্সি অ্যারেঞ্জ করায় আজ ইভিনিং শিফটে ওকে কাজ করতে হচ্ছে। ওকে আরো 2 দিন ব্যস্ত থাকতে হবে। না, 2 দিন পরে এসেও তাকে ব্যস্ত দেখবেন। 2 দিন পরে এসেও দেখবেন মৌসুমী ম্যাডাম নেই। তারপরেও এসে দেখবেন হঠাৎ কাজ পড়ায় উনি চলে গেছেন। তুমি চুপ করবে? চুপ করেই তো আছি। মুখার্জি কি আর সরব আছে? তবে বেশি দিন আর চুপ করে থাকবো না মায়া। তোমার আর মৌসুমী 2 বান্ধবীর সব কিছু জারি জুরি আমি ফাঁস করে দেবো, হাটে হাড়ি ভেঙে দেব। মরো, আমাদের আবার কি জারি জুরি তুমি ফাঁস করে দেবে? নেশা করে মিনসের মাথাটা গেছে।
মাথাটা খারাপ হবে এতে আর আশ্চর্যের কি আছে? 7-8 বছর ধরে দুজনের পেছনে মাল ঢালছি, কিছুই তো পেলাম না। তুমি একটা মহা চোপাবাজ লোক মুখার্জি। মৌসুমীকে ব্যবহার করে কারি কারি টাকা বানিয়েছো, ওর ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই, সব কিছুতে তোমার হস্তক্ষেপ। আবার বলছো, চোপা করে বলছো তুমি কিছুই পাওনি। আহা, রাগ করো কেন মায়াবতী? প্রেমে পড়েছি, তারপর বিকেল থেকে মাল টানছি, চোপা তো একটু করবই। আচ্ছা, তোমার ওই প্রেমে পড়া আমার খুব ভালো জানা আছে। টালিগঞ্জে যে নায়িকারই টপ ফার্ম আর ডিমান্ড, অমনি তুমি যোগ বিয়োগ অঙ্ক কষে তার প্রেমে পড়ে যাও। আচ্ছা, এককালে তো তুমি আমারও প্রেমে পড়েছিলে, কথাটা মনে আছে? আমার প্রেম নিয়ে কিন্তু কোনো কথা বলবে না, বুঝলে? রমুকে নিয়ে এই যাবৎ আমি 7 বার প্রেমে পড়েছি। আমার প্রেম কিন্তু 22 ক্যারেট খাঁটি সোনার মতো, বুঝলে? এই নায়িকাদের ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড আমার মতো টালিগঞ্জ স্টুডিও পাড়ায় আর কজন আছে বলতে পারো? তুমি খুব সুন্দর করে কথা বলো পিন্টু। এক্ষুনি এই মুহূর্তে তোমাকে দেখতে ইচ্ছে করছে। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হওয়া দরকার। আজ ডিসেম্বর 12 তারিখ, 16 তারিখে ফ্রি থাকতে পারবে? হ্যাঁ, 16 ডিসেম্বর তো আমাদের ন্যাশনাল হলিডে, বিজয় দিবস। তাহলে প্রোগ্রাম ফাইনাল। আমি সেদিন সকালে রেডি হয়ে থাকবো, তুমি আমাকে এসে মমসিং নিয়ে যাবে। ভালো কথা। বিয়ে টিয়ে করেছো তো? কাল তুমি কি ফ্রি আছো? হ্যাঁ আছি তো, কেন বলো তো? আমি আমি একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? হার্টলেস। আমি সকালে ভাবিকে টেলিফোন করে বললাম তুমি তাকে খুঁজছো। দূর, আমার আর যেতে ইচ্ছে করছে না, পুরো আনন্দটাই মাটি হয়ে গেল। আরে না, মাথা খারাপ, যেতেই হবে। মৌসুমীকে কথা দিয়েছি না, ওরা তো অপেক্ষা করবে।